আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ব্রাজিলের কুরিচিবা থেকে মোহাম্মদ বিলাল হুসাইন। আমি আপনাদের মাঝে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আজকে অবশ্য আপনারা দেখেছেন যে আমি এটা হেডলাইন করেছি, আজকের যে আলোচনাটা এটা হেডলাইন করেছি প্রবাস শেষে আপনি কি করতে চান। এই বিষয়ে আজকে এক দুটা কথা বলবো আপনাদের মধ্যে। অবশ্যই নানান আঙ্গিকে সামাজিক মাধ্যমটাকে আমরা ব্যবহার করি। কেউ নেগেটিভলি করি, কেউ পজিটিভলি করি, কেউ নিজেদের প্রয়োজনে করি, কেউ অন্যের স্বার্থে করি। নানানভাবেই যে যেভাবে যে দৃষ্টিকোণ থেকে দেখে সেইভাবে সেইটাকে ব্যবহার করে। তাই এখানে যেহেতু আমি একজন প্রবাসী, আপনারাও যারা ভিডিওটা দেখছেন এবং শুনবেন, আশা করি অধিকাংশই প্রবাসী, যদি আমি ভুল না করি। তো এই ক্ষেত্রে আমরা আসলে একটা কথা কি দেখেন, প্রবাসীদেরই আসল বন্ধু। আপনি কথাটা শুনতে অবশ্য খারাপ লাগবে, আপনি দেখবেন প্রবাসীরা অনেক সময় আমাদের খুবই আপনজনের কাছ থেকেও আমরা একটু মনে করেন প্রতারিত হই। যদিও সেটার কারণ থাকতে পারে, বিভিন্ন পরিস্থিতিতে কারণ থাকতে পারে, কিন্তু তারপরও আপনি দিন শেষে হয়তো আপনি এটাকে নানানভাবে সংজ্ঞায়িত করতে পারেন, কিন্তু ঠগুন্না যে ব্যক্তিটা লাস্ট শেষে স্যাক্রিফাইস করা ব্যক্তিটা, সে কিন্তু প্রবাসী হয়। হ্যাঁ, তো ঘুরে ফিরে আমরা যাই বলি, আমরা কিন্তু প্রতারিত হই। এবার একটু রক্তের সম্পর্ক থেকে হই, নিজেদের খুব আপনজন থেকে হই। তো নিজেদের আপনজন বলতে কাদের কথা বোঝাতে চাচ্ছি, এটা যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি যে এটা বুঝার কথাই, এত বিস্তারিত না বললাম। তো দেখেন, আমি আসছি ব্রাজিলে। তো এখানে আমি 2013 সালে আসছি। আজকে 24 পারে 25 সাল। হ্যাঁ, 25 সালের আমরা প্রথম অংশ আছি। তো অনেকটা সময় গেছে। তো এইখান থেকে মনে করেন ওই হিসাবে আমিও একজন প্রবাসী। তো যারা আবার আপনার গালফ কান্ট্রিগুলোতে যারা আছেন তারাও একজন প্রবাসী। এছাড়া আরও বিভিন্ন দেশ, আপনার আমাদের এশিয়ান কন্টিনেন্টালে আরও দেশ আছে, তারাও প্রবাসী। তো এখানে সব মিলে আজকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যারা প্রবাস শেষ করেন। তো শেষ করেন বলতে নর্মালি আপনার 2-4 বছর করার পর কেউ একটা বিপদের সম্মুখীন হয়ে কেউ চলে গেছেন, সেটা বোঝানো না। বোঝানো হলো আমরা 20-25 বছর 30 বছর অনেকে আমরা প্রবাস করি। আমি অবশ্য করি নাই, কিন্তু অনেকে করে। তো অনেক করার পর, শেষ করার পর যখন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, তখন ওইটাকে বলা যায় যে আপনার প্রবাস শেষ, উনি প্রবাস শেষ করছে। তো ওই সকল ব্যক্তি যারা আমি মনে করি 20 বছরের উপরে যারা প্রবাস করতেছেন, এই ক্যাটাগরিতে সবাই পড়বেন। তো ওই প্রবাসী যারা, তারা অনেক সময় দেশে চলে যান। দেশে চলে যাওয়ার পর 6 মাস 1 বছর চলাচল করার পর তাকে আবার কি বলে বিদেশে ফেরত আসতে হয়। তো বিদেশে ফেরত আসাটা আমরা দেখা যায় যে অধিকাংশ বিদেশি যারা ফেরত আসছে, তাদের যে কথাগুলা, তাদের যেই বক্তব্যগুলা, সেটা থাকে হলো নানানভাবে আপনার ভুল ডিসিশন নিয়ে দেশে চলে যাওয়া, দেশ থেকে ভুল সময়ে চলে যাওয়া, ভুল ডিসিশন নিয়ে দেশে যাওয়ার পর কোনো কাজ করা, ওই কোনো একটা কাজে হাত দেওয়ার পর ওখান থেকে ব্যর্থ হওয়ার পর দেখা গেছে এক সময় প্রবাসীদের পিছনে কেউ থাকে না। আপনি প্রবাস থেকে 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে কাউকে চালাবেন, কিন্তু আপনি যখন দেশে যাওয়ার পর যখন আপনি বিপদে পড়বেন, দেখা গেছে ওই প্রবাসীদেরকে চালানোর জন্য কেউ থাকে না দেশের। তো যাই হোক, ওই সকল পরিস্থিতি ফেস করার পর উনি আবার চিন্তা ভাবনা করেন যে আমি আবার বিদেশে ফেরত যেতে হবে। তো ওই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। অবশ্য যারা লাইনে আছেন, এখনের সময়টা বিবেচনা করলে না বাংলাদেশ থেকে না প্রবাস থেকে অনেক বেশি সংখ্যক ভাই হয়তো সজাগ আছেন। খুবই সবাই রেস্ট নেওয়ার সময়। অবশ্য পরবর্তী যারা ভিডিওটা দেখবেন তারা আশা করি এ বিষয়ে মন্তব্য করবেন। তো সেটা হলো যে একজন প্রবাসী দেশে যাওয়ার পর উনি কেন ফেরত আসে, বা দেশে যে
আসলে মূল উদ্দেশ্য হল দেশে যে কি ধরনের প্রস্তুতি নিলে, কি ধরনের সিদ্ধান্ত নিলে ওনাকে আর বিদেশের মাটিতে আসতে হবে না, ওইটার বিষয়ে আলোকপাত করা। তো আজকের এই আলোচনায় আমি আমার 4টা থেকে 5টা আমি পয়েন্ট করলাম, কি বলে 4টা থেকে 5টা পয়েন্ট নির্ধারণ করলাম যে এই 5টা পয়েন্টকে চিন্তা ভাবনা করে যদি একজন প্রবাসী, বিদেশ ফেরত প্রবাসী, সে যদি তার মানে হাতের যে সঞ্চয়টা নিয়ে সে বিদেশ থেকে দেশে যায়, এই সঞ্চয়টা যদি সে এই 5টা পয়েন্টকে চিন্তা ভাবনা করে যদি ইনভেস্ট করে, তাহলে হয়তো আল্লাহ চাহে তো উনাকে আর বিদেশে আর আসতে হবে না। তো এই ধরনের যেমন 5টা কি হইতে পারে, আপনি মনে করেন এখানে আমি চিন্তা করছি যে আধুনিক কৃষিকাজে নিজেকে নিয়োজিত করা, 1 নাম্বার যেটা আমার চিন্তা ভাবনা থেকে, আধুনিক কৃষিকাজে নিজেকে নিয়োজিত করা। আর সর্বপ্রথম আমার একটা যুক্তি এবং আমার একটা পরামর্শ থাকবে সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যারা দেশে যাবেন, তারা আপনি একটা খেয়াল করবেন, আপনি যদি মনে করেন আপনি কোনো কাজে হাত দেওয়ার পর ওইখান থেকে সাথে সাথে ইনকাম করে আপনার যে প্রতি মাসিক যেই সাংসারিক খরচটা যায়, এটা আপনি ওইখান থেকে বের করে চালাবেন, চালানোর পর আপনি আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করবেন দেশে, এটা ইম্পসিবল, এটা হবে না। কারণ আপনি হঠাৎ করে বিদেশ থেকে দেশে যে একটা কোথাও ইনভেস্ট করবেন, সেটা থেকে একটা ফিডব্যাক, আপনার লভ্যাংশ বলেন, ফিডব্যাক বলেন, ইনকাম বলেন, আয় বলেন, যাই বলেন, এটাকে পাইতে হইলে মিনিমাম 6 থেকে 1 বছর সময় দিতে হয়। মিনিমাম আপনার অল্প কিছু ইনকাম শুরু করাটা, তারপরে হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর আপনি দেখা গেছে আপনি একটা সময় ভালো ইনকামের মুখ দেখতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত মনে করতে পারবেন। তো এর আগে আপনি যাই কিছু করেন, সর্বপ্রথম আপনার একটা বিষয় আপনার প্রস্তুতি নিতে হবে যে আপনি যেই ব্যবসাটাতে এবং যেই পেশাতে লাগতে যাচ্ছেন, এর আগে আপনার যেই ঘরের যে খরচটা, এটা আপনার অন্য কোনো খাত দিয়ে আইসা আপনাকে প্রটেক্ট দিবে বা ব্যাকআপ দিবে, ওই ধরনের কোনো ইনকাম আপনার আছে কিনা, এটা চিন্তা করে তারপরে আপনি নিজেকে একটা যেই কাজের জন্য উপযুক্ত মনে করেন ওই কাজে নিজেকে আপনার কি বলে ওই কাজে প্রবেশ করতে পারেন আপনি। তাহলে মনে করি যে আপনার যেই স্ট্রাগল টাইমটা ওইটা কাটায় উঠতে পারবেন, পাশাপাশি আপনার সংসারটা কিন্তু চলে থাকবে। অধিকাংশ প্রবাসী আপনার কোনো কিছু একটা প্রফেশনে যায় লাগার পর সে যখন তার মাসিক যেই খরচটা দেশের ঘরের, ওই খরচটা যখন চালাইতে পারে না, বা ওখান থেকে সাথে সাথে টাকাটা ইনভেস্ট করে ফেললো, কিন্তু ফিডব্যাকটা তার 6 মাস পরে আসতেছে, 1 বছর পরে আসতেছে, কোথাও কোথাও ওই আপনার লভ্যাংশ যাওয়ার আগে কিছু ইনসিডেন্ট ঘটে ফেলে, যেটা আরো লেন্দি হয়, তখন ওই দিক দিয়ে এই দিক দিয়ে আপনার সংসারের যেই খরচটা ওইটা ব্যাকআপ দেওয়ার জন্য 10,000 টাকা এই ভাইয়ের থেকে, 20,000 টাকা ওই ভাইয়ের থেকে, 50,000 টাকা এক আত্মীয় থেকে, এগুলা করতে করতে মোটামুটি 1-1.5 লাখ 2 লাখ টাকা ঋণ করে ফেলে। তখন দেখেন ওই প্রবাসীটা মানসিকভাবে অস্বস্তিতে পড়ে গেল, সংসারটা একটু চলতে হিমশিম খেলো, এবং সে যে পেশাতে লাগলো ওই পেশাটাকে সঠিকভাবে মনোযোগ দিয়ে ওইটার থেকে সাফল্য নিয়ে উঠে আসার ক্ষেত্রে কিন্তু একটা কি বলে তৈরি হলো, আপনার ব্যাকআপ, কি বলে আপনার প্রতিবন্ধকতা তৈরি হলো। তাইলে বুঝতে হবে যে আপনার সংসারটা চলার জন্য কোনো একটা নির্দিষ্ট আয় অন্য খাত থেকে যেন আসে, ওইটা আপনার আছে কিনা, ওইটা করার ব্যবস্থা আপনার হয়েছে কিনা, ওই চিন্তা করে আপনি একটা যে কোনো পেশাতে যদি নামেন, আশা করি, আমি ক্ষুদ্র মানুষ, আশা করি আপনাকে ব্যর্থ হতে হবে না। এটা গেল আমার 1 নম্বর পয়েন্টের উপরে আলোচনা। 2 নম্বর হলো ব্যবসায় বিনিয়োগ করা। 2 নম্বরটা হলো ব্যবসায় বিনিয়োগ করা। আচ্ছা, এখন ব্যবসায় বিনিয়োগ করা, এটার আলোচনা ব্যাপক। আপনি ব্যবসা আপনার গ্রামে করতে পারেন, আপনি ব্যবসা আপনার বাড়ির পাশে করতে পারেন, আপনি ব্যবসা আপনার আশেপাশে গ্রামের বড় একটা বাজারে করতে পারেন, বা আপনার থানা পর্যায়ে কোনো একটা বাজারে করতে পারেন, অথবা মেট্রোপলিটন এরিয়া বা রাজধানী বা জেলা শহর, ওই শহরও আপনি করতে পারেন। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেই জায়গাটা আপনি ব্যবসার জন্য চয়েস করবেন ওই জায়গা অনুসারে আপনার ফিডব্যাক আসবে। আচ্ছা, এটা কিভাবে হয়? এটা হলো কথার কথা, ধরুন আপনি বাড়ির পাশে, আমি মনে করি 30-40% প্রবাসী চিন্তা করে বাড়ির পাশে একটা দোকান দিয়ে, বা কোনো জায়গায় একটা ঘর, সে একটা বাড়ির জায়গা কিনলে একটু ভালো জায়গা রাস্তার পাশে বাড়ি করার পর একটা জায়গা এক্সট্রা রাখে সামনের দিকে, যে এইখানে একটা দোকান দেওয়া যাবে, এরকম করে মনে করেন আপনি বাড়ির পাশে দোকান দিলেন। তো এইখানে ব্যবসা করার পর আপনি 2 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা ইনভেস্ট করলেন, করার পর আপনি চিন্তা করবেন যে এখানে আপনি ফিডব্যাকটা কি পাবেন।
আপনার বাড়ির পাশে যখন ব্যবসাটা করবেন, আপনার প্রতিবেশী যারা আছে তারা আপনার ভাই, বন্ধু, চাচা, মামা, আত্মীয় স্বজন, আপনার মহল্লাবাসী, তারা কিন্তু আপনার থেকে 1,000 5,000 টাকা বকেয়া নিতে কোনো দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, তারা কিন্তু বিপদে পড়ার মানে কথার কথা দেখুন, আপনার এই ব্যবসা এই কথা এই ক্যাটাগরিটা আপনার দুই জায়গায় পড়ে। আপনার গ্রামের বাজারে পড়ে, তারপরে নিজের বাড়ির পাশের দোকান যেটা দিবেন, দুই জায়গায় একই নিয়ম। আপনি দেখেন, কোন একটা ফ্যামিলি যখন 10,000 টাকা বাজার করবে, সে কিন্তু 10,000 টাকা আগে নিজে জোগাড় করে তারপরে আপনি চলে যাবে কোথায়, থানা বাজারে, না হয়তো চলে যাবে আপনার আশেপাশে বড় যে বাজারগুলা ওইগুলায়। 10,000 টাকা বাজার করে আসলো, ওই সময় কিন্তু ওনার নগদ টাকা আছে। আর যখন 500 টাকার মাল, 700 টাকার মাল, 300 টাকার মাল যখন শর্ট পড়ছে, তখন কিন্তু আপনার দোকানে আসবে। ওই 10,000 টাকা নিয়ে কিন্তু আপনার দোকানে আসবে না, যেহেতু মহল্লার দোকান বা গ্রামের বাজারের দোকান। এখানে কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হলো বকেয়া, মানে একজন প্রবাসী দেশে যাওয়ার পর, ছোটখাটো বিজনেস দেওয়ার পর তাকে উপরে উঠতে যে বাধাটা, এটা হলো আপনার বকেয়া। আপনার এই বকেয়াটা হয় কোথায়? গ্রামে, গ্রামের বাজারে, পাড়ায়, মহল্লায়, বাড়ির পাশে যে দোকানগুলা দিবেন, এটাতে বাকি বাকি মানে আমি নিজে যখন আমার পরিবারকে কোনো বাজার সদাই করতে বলি, আমি বলি যে এই পাশের দোকান থেকে নিয়ে আসো না, আমি পাঠাই দেব। আমি কিন্তু বলি না যে থানা বাজার থেকে নিয়ে আসো, আমি পরে পাঠাই দেব না। ওইখানে পাঠাইতে গেলে আমার টাকাটা নিজে আগে জোগাড় করে নগদ টাকা দিয়ে আমার লোকটাকে সেই বাজারে পাঠাইতে হয়। তাইলে দেখেন, আপনি যারা বিদেশ থেকে আপনি 20 বছর 30 বছর বিদেশ করার পর যারা চলে যান, যে ব্যবসায় বিনিয়োগটা করেন, তো এই ক্ষেত্রে আমি মনে করি কি, আপনি বিনিয়োগটা, এই ব্যবসাটা আপনি গ্রামে দিবেন না, আপনি গ্রামের বাজারে দিবেন না। কারণ এখানে প্রথমত বাকির যে প্রতিবন্ধকতা, এটা আপনাকে ফেস করতে হবে। তো আপনি নতুন একজন ব্যবসায়ী, বাকির প্রতিবন্ধকতা আপনার উপরে চলে আসলে আপনি তো টাকা ইনভেস্ট করে ফেললেন। হ্যাঁ, আপনি বিদেশ থেকে যাওয়ার পর যে টাকাটা ইনভেস্ট করলেন, এখন এটা থেকে যদি রুলিং হয় তাহলে আপনার লাভ, মানে আপনি দেশে সেটেল হইতে পারবেন, দেশে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিন্তু বকেয়া চলে আসলে আপনি পারবেন না। বরঞ্চ আপনি একসাথে 10 লাখ টাকা ইনভেস্ট করার পর 1 বছর পরে দেখবেন যে আরো ঋণ করে আরো 5 লাখ টাকা ইনভেস্ট করতে মানে হচ্ছে, 2 লাখ টাকা আপনার মহল্লা, গ্রাম, বিভিন্ন জায়গায় বকেয়া চলে গেছে। তাইলে আপনি যারা 20-25 বছর বিদেশ করে গ্রামে যাবেন, দয়া করে আপনারা ব্যবসাটা গ্রামে দিবেন না। আমি একজন প্রবাসীদের ভালোর জন্য বলছি, গ্রামে ব্যবসাটা দিবেন না। আপনি দিবেন কোথায়? থানা শহরে, একটু টাকা বেশি করে সব থানা শহরে দিবেন। আপনি দেখেন, থানা শহর বাজারে কেউ বকে আনতে যায় না। থানা শহর বাজারে আপনার কোনো একটা বাজার করতে গেলেও আগে টাকাটা অ্যারেঞ্জ করে তারপরে যায়। তো এই ক্ষেত্রে দ্বিতীয় যে আমার পয়েন্টটা প্রবাসী ভাইদের জন্য, যারা একবারে চলে যাবেন, যাওয়ার পর যে ব্যবসাতে লাগবেন, ব্যবসাটা আপনি থানা ইয়াতে দিবেন না, গ্রামে দিবেন না, নিজের মহল্লায় দিবেন না, নিজের বাড়ির পাশে দিবেন না। তারপরে আমি এখানে 3 নাম্বার যেই পয়েন্টটা আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যারা এই গ্রামের বাড়িতে মানে যারা দেশে যাবেন, তারা আপনার যে করে, এখন এটা প্রথমেই থাকে যে গরুর ফার্ম করা, পশুপালনের ফার্ম করা। এটা গরুর হতে পারে, ছাগলের হতে পারে, হাঁস মুরগির হতে পারে, এটা সেটা নানান খাতে আপনি বিনিয়োগটা করতে পারেন। তাইলে এই ক্ষেত্রে মানে আমার যে পরামর্শটা থাকবে, আপনি এই লালন পালন এই জায়গায় এই ক্ষেত্রে লাগার আগে আপনি চিন্তা করতে হবে, এটি একটা সময় সাপেক্ষ ইনভেস্ট। সময় সাপেক্ষ ইনভেস্ট মানে কি, 1 বছর, 1.5 বছর, 2 বছর লাগে। আপনি এটাতে খরচ করতে হবে, করার পর তারপরে আপনি ফিডব্যাকটা পাওয়ার আশা করতে পারেন। এরপর আবার আপনি এই সময়টা কাটাইতে যেয়া 6 মাস, 8 মাস, 1 বছর কাটাইতে যেয়া প্রাকৃতিকগত কারণে, রোগ শোকের কারণে কোনো আপনার পশুর ক্ষতিও হইতে পারে। তাই এইটাকে মাথায় রাখতে হবে। এইটাকে মাথায় রাখলে আপনি কি করতে হবে, ওই ইনভেস্টে আপনার লাগানোর পর আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 5 লক্ষ টাকা আপৎকালীন সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু রাখতে হবে। সাপোর্টটা কি, আপনার পরিবারে ধরেন আপনি ইনভেস্ট করলেন 15 লক্ষ টাকা, এই 15 লক্ষ টাকার কিন্তু 1 মাসে 2 মাসের মাথায় আপনি কিন্তু কোনো লভ্যাংশ পাচ্ছেন না। তাইলে আপনার সংসারটা কিন্তু 2 মাস চলতে হবে, 3 মাস চলতে হবে, 5 মাস, 6 মাস, 1 বছর চলতে হবে। এইটাকে যেন আপনি ঠিকঠাক মতো ব্যাকআপ দিতে পারেন, ওই ধরনের পুঁজি আপনার হাতে আগে রাইখা নিতে হবে। তারপরে আপনি এই যে নতুন যে মানে আপনি যে পশুপালন লাগলেন বা করেন, ওই ক্ষেত্রগুলোতে আপনি ভালোভাবে
কি বলে আপনি মনোযোগ দিয়া করার পরে আশা করা যায় আল্লাহ চাহেতু আপনি হয়তো দেশে সাকসেস হয়ে দেশে থাকতে পারেন, এবং আপনার কি বলে আপনার দেশ থেকে ব্যর্থ হয়ে আবার বাহিরে আসা নাও লাগতে পারে যদি আপনি সবকিছু সুন্দর মতো করেন। এছাড়া এইসব জায়গায় আপনার আসলে কৃষিকাজে যারা প্রবাসীরা যান, যারা লাগতে চান, তারা কিন্তু একটা জিনিস কিন্তু আপনাকে কেউ মানতে চান না, বা আমরা কেউ এটাকে মূল্যায়ন করতে চাই না, যে আপনি যেই পেশাটায় লাগতে যান ওই পেশাটার উপরে অভিজ্ঞতা অর্জনটা যে খুব জরুরি, সেটা আমরা অনেকেই মানতে চাই না। আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনার আশেপাশে যারা প্রবাস থেকে যায়, যারা দেশে সেটেল হওয়ার জন্য এইসব কিছুতে লাগছে, লাগার পরে এর আগে দেখেন আপনি খোঁজ নিয়ে দেখেন যে কয়টা মানুষ প্রশিক্ষণ নিয়ে নিছে, কয়টা মানুষ 6 মাস অন্য একটা ফার্মে অন্য একটা জায়গায় সে নিজেকে কর্মী হিসেবে লাগাইছে যে এক্সপিরিয়েন্সটা গেইন করার জন্য। এটা করে না, এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। সুযোগটা পাইলেই যে এখানে 10 লাখ টাকা, আমার কাছে 20 লাখ টাকা আছে, 15 লাখ টাকা দেয় এটা করে ফেলবো সোজা সাপটা না। এটা আমি বলবো যে ভাইয়েরা আমার, দয়া করে আপনারা এই করবেন না, এই হঠাৎ করে এত টাকা ইনভেস্ট করে এইসব কাজে লাগবেন না। এইসব কাজ আপনি না লাগলে বুঝবেন না যে কত পরিশ্রমী এবং কত সময় যদি আপনি না বুঝেন, সময়ের সমস্যার সমাধান সময় না করতে পারেন, আপনার 15 লক্ষ টাকাই হুমকির মুখে পড়া যায়। তাইলে আমার বিশেষ পরামর্শ ভাইয়ের আমার, আপনারা কোনো কিছু লাগার আগে 6 মাস 1 বছর কোথাও নিজেকে কর্মী হিসাবে ওই পেশাটার উপরে এক্সপিরিয়েন্স অর্জন করেন, অভিজ্ঞতা অর্জন করেন, করার পর ইনভেস্ট করেন। ইনশাল্লাহ কোনো ভাই আশা করি দেশ থেকে প্রবাসে আর ফেরত আসতে হবে না। তারপরে এখানে আমার আরেকটা অবজারভেশন আছে, যারা একটু ভালো ইনকাম করেন, ইনকাম করার পর যারা দেশে যাইতে চান, তারা যদি একটু ভালো ইনকামটা আপনার যদি একটা ল্যান্ড বিজনেসে ইনভেস্ট করেন, ল্যান্ড বিজনেসটা ইনভেস্ট করেন, তাও আমি বলি এটা তো আপনার অভিজ্ঞতার জায়গা আছে। আগে মার্কেটটা কেমন চলে, এই মার্কেটে ওই এরিয়াতে কয়টা লোক জমির ব্যবসা করে, এই জমিগুলা কিরকম ভাবে লেনদেন হয়, কোন কোন পারপাসে হয়, কে কিভাবে করে, এগুলোতে ভালোভাবে যাচাই বাছাই করে আপনি যদি একটা ইনভেস্ট করেন জমির ব্যবসায়, এটা কিন্তু খুব ভালো ব্যবসা। এটা ওর শর্ত সাপেক্ষে, এটা কিন্তু অনেক শর্ত আছে। অবশ্য ভিডিওতে এত ইয়াভাবে বিস্তারিত বলা যায় না, ভিডিও লম্বা হয়ে যায়, কিন্তু অল্পতে আশা করি বুঝবেন। তো এই জমির ব্যবসাটা কিন্তু খুব লাভজনক ব্যবসা। তার আগে আপনাকে আজ যে আবার বললাম, তার আগে আপনি যেই এরিয়াতে জমির ব্যবসা করতে চান ওই এরিয়াতে কি চলে, কিভাবে চলে, এটার সিস্টেমটা কি, কতজন ব্যবসায়ী আছে, কি পরিমাণ ক্রেতা আছে, কোন ধরনের জমিকে বেশি প্রাধান্য দেয়, কোন ধরনের জমিকে অল্প প্রাধান্য দেয়, কোন জমিটাকে আপনার ইনভেস্ট করার পর সাথে সাথে আপনি বিক্রি করে রিটার্নটা পাইতে পারেন, কোন জমিটাতে ইনভেস্ট করলে এই জমিটা কত সময়ের পরে বিক্রি হতে পারে, এই নানান ক্রাইটেরিয়া আছে। এগুলোতে যদি চিন্তা ভাবনা করে যদি ইনভেস্ট করেন, আমি মনে করি না যে প্রবাসী ভাইরা দেশে যাওয়ার পর ওইখান থেকেও আনসাকসেস হয়ে ফেরত আসতে হবে। এটা কিন্তু খুব এটা আমার একান্ত ব্যক্তিগত একটা পরামর্শ। তারপরে লাস্ট 5 নাম্বার যে আমার যে পয়েন্টটা, এটা হলো দেশের কাউকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো ব্যবসায় বিনিয়োগ না করা। এটা কিন্তু একটু বড় একটা পয়েন্ট এবং খুবই সেন্সিটিভ একটা বিষয়। খেয়াল করেন, দেশের কাউকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো ব্যবসায় বিনিয়োগ না করা। যেমন আপনার হইতে পারে, আপনি চিন্তা করলেন আজকে থেকে 1 বছর পরে আপনি দেশে চলে যাবেন, আপনার কাছে কথার কথা আমি বলি 20 লক্ষ টাকা আছে। আপনি 20 লক্ষ টাকা চিন্তা করতেছেন, আমি তো 1 বছর পরে দেশে চলে যাবো, যাই ব্যবসায়ী করব, এখন আমার ওই ভাই, ওই চাচা, ওই বন্ধু, ওই রিলেটিভ এই লাইনের ব্যবসা করে, তার কাছে সম্পূর্ণ টাকাটা আমি দিয়ে দিই, সে আগে আগে ব্যবসাটা লাগাই আমার জন্য একটা ব্যবসা তৈরি করে রাখুক। ব্যাপারটা এরকম আর কি। এই চিন্তা ভাবনা যারা করবেন, প্লিজ এই চিন্তা ভাবনাটা আমি না করার জন্য আমি প্রবাসী ভাইদের অনুরোধ করব, এই চিন্তা ভাবনা দয়া করে করবেন না। আপনি 1 বছর পরে যাবেন, টাকাটা আপনার কাছেই থাকুক। কোনোভাবে 10 লাখ টাকাও আপনাকে লাভ দেওয়ার প্রলোভন আসে বা সম্ভাবনা আসে, আমি বলবো যে তারপরও আপনি না যান। এটাতে খেয়াল রাখবেন, টাকাটা আপনার কাছে থাকা অবস্থায় এটা আপনার টাকা। আপনার কাছ থেকে আপনার ভাইয়ের কাছে চলে যাওয়া, অন্য মানুষের কাছে চলে যাওয়ার পর টাকাটা আপনার না, যতক্ষণ সে না দেয়।
আমি আর বেশি কিছু বলতে হবে না, এই ব্যাপারে আপনারা যথেষ্ট অভিজ্ঞ আছেন আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে দয়া করে আপনারা এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে কি হইতে পারে? এই ভুলটা করলে আমার কাছে মনে হয় আপনি যে আশা করে, যেই পরিমাণ আশা করে, যেই পরিমাণ সময়ের ভিতরে আপনার জন্য একটা অবস্থান তৈরি হবে এটা মনে করে যে টাকাটা আপনি ইনভেস্ট করলেন, ওই সময় আসার পরে দেখা যাবে আপনার সেই আশা বাস্তবতার সাথে বহু গুণ দূরে। তখন কোথায় আপনার ক্যাশ, কোথায় আপনার দেশে যাওয়া, ওই আপনি যেই জায়গায় আছেন এই জায়গায় থাকতে হবে। তখন ওই টাকাটার পিছনে আপনি রুজিন্দা মাফিক লাইগা গেলেন, ওই টাকাটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে না হচ্ছে, অনেক কিছু ঘটে এই টাকাটা হাত থেকে চলে যাওয়ার পর। আমি বললাম যে ভিডিওতে এত কিছু বিস্তারিত বলা যায় না, অনেক বড় হয়ে যায়। তো এই বিষয়গুলো দয়া করে আপনারা খেয়াল করবেন, খেয়াল করে দেশে যাওয়ার পরামর্শ, দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আশা করি এই সব চিন্তা ভাবনা করে যদি আপনি টাকা, আপনার গচ্ছিত টাকাটা যদি ইনভেস্ট করেন, কোনো প্রবাসী ব্যর্থ হইয়া তাকে আবার প্রবাসে আসতে হবে না। আমার মনে করি উপরওয়ালার ইচ্ছা, সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন। আমি আবারও সামারাইজ আকারে বলি, যে 5টা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করলাম, সেটা হলো আধুনিক কৃষিকাজে নিজেকে নিয়োজিত করা, ব্যবসায় বিনিয়োগ করা এবং পশুপালন আধুনিক চিন্তার সাথে মিল রেখে পশুপালন করা, জমির ব্যবসা নিজেকে নিয়োজিত করা, তারপর দেশের কাউকে অন্ধের মতো বিশ্বাস করে কোনো ব্যবসায় বিনিয়োগ না করা। এই 5টা বিষয় যারা প্রবাস শেষ করে দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই দেশে চলে যাবেন, আশা করি তারা এই বিষয়গুলা গুরুত্বের সাথে মূল্যায়ন করবেন এবং ঠকবেন না। ভাই আমি আবারও বলি, যেই প্রবাসী টাকা ইনকাম করছে সেই জানে প্রবাসের টাকার কষ্টের কথা, কিন্তু দেশ থেকে যারা খরচ করে তারা কখনো ওই প্রবাসীর হয়ে দুঃখ অনুভব করেন না। তো যার কারণে টাকাটা আপনার কাছে থাকা অবস্থায় নিজের মনে করে নিজের বুদ্ধিমাফিকভাবেই খরচ করবেন। আপনি লস খাইলেও বলতে পারবেন যে এটা আমার বুদ্ধিতেই হয়েছে। তাহলে এই পরামর্শটা আপনাদের প্রতি রইল। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এবং যারা ভিডিওটা দেখবেন, এই আমার যে 5টা পয়েন্ট, যারা প্রবাস থেকে দেশে যাবেন, দেশে যেয়ে নিজেকে দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদের উদ্দেশ্যে আলোচনা রাখলাম। এটা মেনে চললে আশা করি যে কেউকে বিদেশে আবার ফেরত আসতে হবে না। ভিডিওটা দেখবেন, একটু বড় হওয়াতে দুঃখিত, কিন্তু আমি মনে করি এই ভিডিওটা যদি দেখেন, অনেক সময় লস করেন বিভিন্ন জায়গায়, কিন্তু এইখানে যদি লস করেন, আমার প্রবাসী ভাইয়েরা কেউ লস হবেন না, মানে কারো সময়টা আপনার হেলাফেলায় কাটবে না। আশা করি আপনাদের কাজে লাগবে। ওকে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একটা অন্য দিন, অন্য একটা সময়ে যারা প্রবাসী আছেন তাদেরকে সরাসরি লাইভে আনবো। আজকে অবশ্য আনি নাই, লাইভে আনবো। আনার পরে এই আরো বিস্তারিত বিষয় নিয়ে আমরা প্রবাসীদের জন্য আলাপ আলোচনা করব। আজকের মতো এইটুকুই। আপনাদের সকলের প্রতি সালাম, দোয়া এবং ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।